আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন অধ্যায়ে। আজকে আমাদের মানব জীবনের ধারাবাহিকতা। এই অধ্যায়ে প্রথমে দেখা হচ্ছে যে মানুষের প্রজনন তন্ত্র। তো মানুষের প্রজনন তন্ত্র এটা আমরা মনে রাখবো যে একবারে লাস্ট লাইনে যে কাজের ভিত্তিতে জননতন্ত্রের অঙ্গগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ, আর একটা হলো সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ। আচ্ছা, এর মধ্যে হচ্ছে দেখো প্রাইমারি বা মুখ্য জননাঙ্গের ৩ নম্বর লাইন যেটা, এই মুখ্য জননাঙ্গ যেটা, সেটা হচ্ছে যারা হলো গ্যামেট, যে অঙ্গ গ্যামেট বা জননকোষ উৎপাদনের মাধ্যমে জননে মুখ্য ভূমিকা পালন করে, সেটাই তো মুখ্য জননাঙ্গ বা গোনাড বলা হয়। গোনাড বলতে দুটাই বোঝায় কিন্তু, অর্থাৎ গোনাড মানে শুক্রাশয় এবং ডিম্বাশয় একসাথে, এদেরকে বলা হয় গোনাড। শুক্রাশয় ডিম্বাশয় একসাথে গোনাড বলা হয়। হ্যাঁ, তাহলে এখন পুরুষের শুক্রাণু উৎপাদক অঙ্গ শুক্রাশয় মানে কি শুক্রের আশ্রয়, শুক্রাশয় মানে কি শুক্রের আশ্রয়, প্রাইমারি জননাঙ্গ। এটি বয়সন্ধিকাল থেকে শুরু করে প্রায় ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত সক্রিয় থাকে। এটা একটা এমসিকিউ, ৬০ থেকে ৬৫ বছর। তবে এটা হচ্ছে স্বাভাবিক, তবে কেউ যদি ওষুধ সেবন করে তাহলে এটা ৮০ বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ছেলেদের। হ্যাঁ, ওষুধ সেবনের আমাদের হ্যাঁ, এটা স্বাভাবিক, মানে ৮০ বছর পর্যন্ত। তারপরে তো আসলে শক্তি সামর্থ্য সাধারণভাবে থাকে না, অসাধারণ ব্যতিক্রম তো কিছু থাকে, ৯০ বছর হয়ে গেল। হ্যাঁ, না যেমন ধরো ডক্টর ইউনুসের বয়স কত? ৮০ ৮১ না ৮৬। ওটা তো শেষে, কিন্তু অরিজিনাল বয়স হয়তো ২ বছর বেশি, অনেক সময় কম বেশি করে না। আগের মানুষ বেশি করতো, যে যা বয়স থাকে তার থেকে ২-৩ বছর বাড়ায় দিত। তো ওই তোমার তাহলে ধরো তার মানে কি ৯০ কাছে, কিন্তু ও কত এমনিতে স্বাভাবিক মানুষের মতো হাঁটা চলা, বা ওর তো কোনো মনেই হয় না যে বিশাল বয়স হয়ে, তাই কিনা? আচ্ছা, তবে এটা স্বাভাবিকের কথাটাই বলা হচ্ছে, অস্বাভাবিক কথা বলা হচ্ছে না। আর মহিলাদের ক্ষেত্রে ৪৫ থেকে ৫০। এই কারণেই তোমার বিয়ের ক্ষেত্রে আর কি এই জন্য ডিফারেন্স, না সেটা না, ডিফারেন্সটা রাখা হয়। হ্যাঁ, ও বৈষম্য মেয়েদের কম ইয়ে হ্যাঁ, ওইটা তো আল্লাহর বিরুদ্ধে তাহলে করতে হবে। হ্যাঁ, এটা তো মানুষের বিরুদ্ধে করা হবে। হ্যাঁ, এটা যদি এই আন্দোলনে নামে ছেলেরা সবাই কাঁদবে। এই কারণেই ডিফারেন্স মানে আদিম কাল থেকেই হয়ে আসছে যে মানে ছেলেরা একটু বেশি বয়স্ক হয়, ছেলেরা একটু, মেয়েরা একটু কম। মানে কারণ ওই যে এই শারীরিক যে ব্যাপারটা, সেটাও তো আবার কম বেশি। কারণ যখনই হচ্ছে একটা ধরো ছেলের বয়স, মনে করো কথার কথা যে ৬০ বছর হয়ে গেছে, এখন ওর ধরো স্বাভাবিকভাবে আরো ১০ বছর আর কি ধরো থাকবে মনে করো। তো কিন্তু মেয়েটার যদি ডিফারেন্স যদি সমান সমান হয়, তাহলে তো অনেক আগেই ধরো ৫০ হয়ে গেছে ছেলের বয়স, মেয়েরও ধরো ৫০, তখন ওই ছেলেটার জন্য সমস্যা হয়ে যাবে, ওই পুরুষটার জন্য কি হয়ে যাবে, সমস্যা তৈরি হবে। মানে সমান সমান এই যে করলে আবার এটা একটা জটিলতা। সেক্ষেত্রে মেয়েদের সমস্যা হবে না, সেক্ষেত্রে আবার ছেলেদের সমস্যা হয়ে যাবে। এরকম ছেলেরাই দেখা যায় অনেক সময় বিপদগামী হয়ে যায়, তখন ওই যে আরেকটা বিয়ে করে। মানে ওই মেয়েটা তো তখন স্বাভাবিক মানে ইয়ে করতে পারছে না, তখন বাধ্য হয়ে তখন দেখা যাচ্ছে যে ওই জন্য বেশি সমান সমান করার একটা ঝুঁকি আছে, সেটা মেয়েদের জন্য ঝুঁকি। ওই যে তখন ওই ছেলেটা তখন তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না, তখন সে কি করবে, আরেকটা বিয়ে করবে। এই যে বেশিরভাগ যে আরেকটা পারে না, ম্যাক্সিমামই দেখা গেছে এই সমবয়সী হওয়ার জন্য এটা হয়। ও তো আর এফোর্ট দিতে পারছে না, তখন অটোমেটিকলি জৈবিক চাহিদার কারণে ও তখন দেখা যাচ্ছে না না কোনো সমস্যা নেই, শিখার জন্য তো এটা তো আমাদের শরীরের অংশ। বলো, আপনি যেটা বলতেছেন ওটা হলো জৈবিক চাহিদা পূরণ, মানে আলাদা বিষয়। আর এটা রিপ্রোডাক্টিভ বিষয়ের কথা বলতেছে এখানে, যেটা হলো রিপ্রোডিউস করতে পারবে না ৪৫ থেকে ৫০ অথবা ৬০ থেকে ৬৫তে আমরা ছেলেরা অথবা মেয়েরা এই বয়সে রিপ্রোডিউস করতে পারবে না, ওই হেলথ মানে ওই ক্যাপাবিলিটি ওদের শেষ। কিন্তু ওদের তো জৈবিক চাহিদা ওটাও শেষ হয়ে যায়, কারণ হচ্ছে তখন ওই যে পিচ্ছিল উপাদান ক্ষরণ বন্ধ হয়ে যায়, তো তখন হচ্ছে কষ্ট হয় মেয়েদের। পিচ্ছিল উপাদানটা তৈরি হওয়া বন্ধ হয়ে গেলেই তখন কষ্ট হয়, তখন ও আর করতে চাইবে না। তো এটা একটা বিষয়, এই হলো ব্যাপার। তো সেই কারণেই আর কি এটা
বলা হয় যে ডিফারেন্স থাকলে সেটা আর কি ভালো আর কি, আর সমান হলে সেটা ওই যে ছেলেটার জন্য সমস্যা, মেয়েটার জন্য সমস্যা কখন, যে ওর স্বামী অন্য আরেকটা বিয়ে করে ফেলতে পারে। ও সেকেন্ড না, সেকেন্ড বলতে হবে, সেকেন্ড বল যদি দেখা যাচ্ছে বিয়ে করে ধরো 30-35-এ, তাহলে তো বেশি দিন সাপোর্ট দিতে পারবে না। সাপোর্ট দিতে পারবে না, না চারটা এলাও তো, কিন্তু তারপরে আবার শর্ত দেওয়া আছে যে সমতা না মানে বলা হচ্ছে যে চারটা বিয়ে যে করা যাবে কোন অর্থে, যদি সে সমতা আনতে পারে, অর্থাৎ সমান সমান অধিকার সকল ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে, মানে ভালোবাসার ক্ষেত্রে আবার মানে ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে, যে যদি একটা বউকে সোনার হাত দেয় চারটাকে দিতে হবে। আবার ভালোবাসার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে অনেক টাকা পয়সা হয়তো ওইটা পারছে সমান সমান সবকিছু দিতে পারছে, কিন্তু ভালোবাসার ব্যাপারটা সমান সমান করা খুব মুশকিল। ওই জন্যই তোমার ইরানে কিন্তু আইন করা আছে যে সাধারণ মানুষের পক্ষে সমতা আনা খুব কঠিন। তাই সাধারণ মানুষের ক্ষেত্রে যে বউ মারা গেলে বা বউয়ের অনুমতি ছাড়া মানে আরেকটা বিয়ে করতে পারবে না, এটা হলো ওদের দেশের আইন, ওদের একটা আইন করা আছে। কারণ হচ্ছে যে সাধারণ মানুষ তো আসলে সমতা আনতে পারবে না। কিন্তু যদি অনেক সময় বউরাও অনেক সময় বলে কি ধরো কোনো কারণবশত বাচ্চা হবে না, তখন অনেক সময় বউরাই কিন্তু নিজেরাই বলে যে তুমি আরেকটা বিয়ে করো, সেইটা তখন জায়েজ, সেটা জায়েজ। হ্যাঁ, কারণ তো ও নিজেই বলছে, এটা অনুমতি দিচ্ছে। হ্যাঁ, তখন যদি একটু কম বেশি হয়ে যায় সেটাতে দোষ না, কারণ ও তো আসলে বলছে এটা, মানে অনুমতি দিয়ে দিচ্ছে আর কি। তাছাড়া আর কি সাধারণ মানুষের পক্ষে যেহেতু এটা সম্ভব না, এই কারণে এই কথাটা বলছে। কিন্তু তারপরে তো মানুষ সবসময় কি আইন মানবে? যখনই তোমার হচ্ছে তার বউ যখন সাপোর্ট দিতে পারবে না, তখন হচ্ছে যে ও অন্যদিকে মুভ করার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, কিন্তু স্যার যখন দ্বিতীয় বিয়ে করবে তখন প্রথম বউয়ের পারমিশন না, ওটা তো ওই পারমিশন না, ওই পারমিশনটা হচ্ছে যে তোমার রাষ্ট্রীয় আইনে, ইসলামী আইনে ও না। হ্যাঁ, এই ইসলামী আইনের কথাই তো বললাম। ইসলামী আইনে হচ্ছে যে তোমার ওই যে যদি নিজে থেকে বলে আর কি, যে বউ যদি নিজে থেকেই বলে যে তুমি করতে পারো না, মানে স্বামী আর কি নিজে থেকে বউকে বলবে না এটা যে কিনা, তখন তো স্ত্রী তো ধরো একটা ইয়ের কারণে মানে মুখ লজ্জার কারণে তো অনুমতি দিবে, কিন্তু ওটা তো তার মনের কথা না হতে পারে। মন দেখতে হবে কেটা, ওই মন দেখতে যাওয়ার কারণে না, মন দেখতে যাওয়ার কারণে ওই বউ নিজে থেকে যদি বলে, তাহলে বউ যদি নিজে থেকে বলে তাহলে তো ওটা ওর মনের কথা হবে। আর যদি তুমি বলতেছো তখন ও দেখছে যে চোখ খাতিরে বা লজ্জার খাতিরে ও অনুমতি দিচ্ছে, চিন্তা করতে অনুমতি না দিলে আমার স্বামী আমাকে খারাপ ভাববে যে আমি এত নিষ্ঠুর বা সেই, নিজে থেকে বলতে হবে। হ্যাঁ, বউর পারমিশন ছাড়া যদি বিয়ে করে তাহলে যায়। হ্যাঁ, কিন্তু ওদের শর্ত হলো সমতা আনার ব্যাপারটা, আর সমতা যেহেতু সাধারণ মানুষ আনতে পারবে না, তাই এটা বাদ। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় আসো। দেখো পরের পৃষ্ঠা হচ্ছে, এখানে একটা কোশ্চেন করি যে এটা একটু আসছিল আর কি, এটা আসছিল হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে, এই পৃষ্ঠা থেকে মেডিকেল অ্যাডমিশনে আসছিল হলো এইভাবে আসছিল যে আমাদের মানুষের যে শুক্রাশয় আর কি, হ্যাঁ, শুক্রাশয়ের তাপমাত্রা দেহ থেকে কত কম বা বেশি। হ্যাঁ, এটা মেডিকেল অ্যাডমিশনে 3 সালে আসছিল। শুক্রাশয়ের তাপমাত্রা দেহ থেকে, আমাদের দেহ থেকে, এটা বইয়ে নাই, অন্য বই আছে। ও দিয়েছে, এই এডিশনে দিয়েছে তাহলে না, কম বেশি পরে বেশি দিয়েছে না, কম তাপমাত্রায় শুক্রাণু সৃষ্টি হয়। কম তাপমাত্রায়। আর এই কারণেই কিন্তু মানুষের পুরুষদের শুক্রাশয় সেই কারণে কিন্তু ভিতরে না, আর ডিম্বাশয়ের আবার তাপমাত্রা বেশি দরকার, সেজন্য ওটা ভিতরে। আর ছেলেদের যেহেতু এটা হচ্ছে যে কম তাপমাত্রা দরকার, সেজন্য এটাকে আল্লাহ বাইরে বের করে রাখছে। যদি একই কাহিনী হতো না, তাহলে ছেলেদেরটাও ভিতরে থাকতো, ছেলেদেরটাও মেয়েদেরও ভিতরে থাকতো। যেহেতু ওটা বাইরে থাকতে হবে কারণ কম তাপমাত্রা দরকার, তাই। এবং আরেকটা বিষয়, এটা ছেলেরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে শীতকালে আর গরমকালে শুক্রাশয় একটু ঝুলে থাকে, আর শীতকালে একটু উপরের দিকে উঠে থাকে। এর কারণ কি বলো? না, সবই জানতে হবে এর কারণ কি। ঠান্ডা গরম তাপ, ঠান্ডা গরম তাপ, হ্যাঁ,
দেখো যে তোমরা বলতে উত্তর দিতে পারলো না, এরা পারলো। আমি তো বললাম, আমি তো বলছি। তুমি বলছো আমার কথা কেন ওরা পাওয়ার খাইতেছিল আমি। হ্যাঁ না, ওই কারণ হলো শুক্রাশয় হচ্ছে নিচের দিকে গরমকালে গরম লাগছে, এখন যদি উপরের দিকে থাকে তাহলে তো শরীরে দেহের সংস্পর্শে থাকলে আরো তাপমাত্রা বেড়ে যাবে। তাই শুক্রাশয় ভয়ে যে তাপমাত্রা তো আমার লাগানো যাবে না, ও নিচের দিকে ঝুলে থাকে। আর শীতকালে আবার ওর ঠান্ডা লাগে, তখন ও হচ্ছে আবার উপরের দিকে উঠে আসতে চায়, তখন হচ্ছে উপরের দিকে থাকে। এটা হলো কারণ, বুঝতে পারছো? এক একে স্বয়ংক্রিয়ভাবে এটা স্নায়ুতন্ত্রতে এটা হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো সেকেন্ডারি বা গৌণ আনুষঙ্গিক অঙ্গ। তাহলে পরেরটা সেকেন্ডারি বা গৌণ বা আনুষঙ্গিক অঙ্গ, মানে শুক্রাশয় তো মেইন ছিল, এখন এছাড়া আর বাদ বাকি যেগুলো, যেমন হলো প্রাইমারি জননাঙ্গের সাথে সম্পর্কিত জননে সহায়ক অঙ্গগুলোকে একত্রে সেকেন্ডারি বা আনুষঙ্গিক অঙ্গ বলে। এগুলো কি কি? যেমন জনন কোষের সঞ্চয়, জনন কোষের সঞ্চয় মানে যে শুক্রাণু আর কি, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু। আর এসি বন্ধ করে দিন, বন্ধ করে দিন। তোমাদের ঠান্ডা লাগলে বলো, আমার সাথে আমার ঠিক ঠিক আছে। কিসে করে দেন তো? বিষে ওটা আবার চালু হয়ে যায়। বাইরের দিকে আচ্ছা, তাহলে দেখো এখন বলছে যে জনন জনন কোষের সঞ্চয় মানে কি? শুক্রাণু ডিম্বাণু দুটাই কিন্তু জনন কোষ। জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু একসাথে জনন কোষ। জনন কোষের সরল বাংলা অর্থ কি বলেছিলাম? জনন কোষের সরল বাংলা অর্থ কি? সরল বাংলা আরেকটা বাংলা আছে আর কি, গ্যামেট তো ইংরেজি শব্দ, হ্যাঁ, গ্যামেট। প্রজনন বা জনন একই কথা অবশ্য, তাই জনন কোষের সরল বাংলা অর্থ বংশ বিস্তার। বংশ বিস্তার। ফার্স্ট বলেছিল এটা, সেকেন্ড চ্যাপ্টার আচ্ছা স্যার, হ্যাঁ ডিম্বাণু কি স্টোর করে রাখে? হ্যাঁ, শুক্রাশয় যে শুক্রাণু স্টোর করে, ডিম্বাণু স্টোর হয়। অবশ্যই। তাদের একবার ছয়ে ডিম্বাণু স্টোর হয়, তাহলে ওদের মাসিক ডিম্বাশয় রোগ হয়। তখন বের হয়ে যাবে। কেন? না, ডিম্বস্ফোটন এই বের হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে যে যখন তোমার হচ্ছে ডিম্বাণুটা বের হয় আর কি, হ্যাঁ, এই ডিম্বাণু টিকে থাকতে গেলে 36 ঘন্টা আসলে স্বাভাবিকভাবে ডিম্বাণু টিকে থাকতে পারে। তো এই ডিম্বাণুটা তোমার হচ্ছে যখন চলে আসে ফিলিপিয়ান নালী নামে একটা নালী আছে, ওই নালীতে যখন জরায়ুতে আসবে আর কি, তো ওই জায়গাটাতে যদি শুক্রাণু ওর সাথে মিলন না করে তাহলে ওর একা একা বেঁচে থাকা সম্ভব হয় না। তো হ্যাঁ, ওটা আমরা ওই যে রস চক্রের ওখানে করবো এই বিষয়টা, হ্যাঁ, রস চক্রের ওখানে কিভাবে কি হয়, কেন আর কি, বা কেন মাসিক কেন হয় সেটা ওটা পড়লে বোঝা যাবে, হ্যাঁ, এই। আচ্ছা, তাহলে হচ্ছে জনন কোষের সঞ্চয়, পূর্ণতা প্রাপ্তি, বহির্গমন, অগ্রগমন। অগ্রগমন মানে কি? যে সামনের দিকে আগায়, ধরো জরার মধ্যে শুক্রাণু সামনের দিকে আগাচ্ছে, এটা হলো অগ্রগমন। বহির্গমন মানে কি? যে শুক্রাণুটা বের হয়ে যাচ্ছে যখন, সেটা হলো বহির্গমন। বের হয়ে যাচ্ছে মানে কি? ছেলেদের আর কি, হ্যাঁ, এই ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু বের হয়ে যাচ্ছে ওইটা, হ্যাঁ। আচ্ছা, এটা এটা তো আর বলবা না যে এখানে একটা পাইপের মতো একটা কিছু থাকে, ওটা আর কি? ওটা তো জানো। আচ্ছা, আপনার ওই স্টুডেন্ট ওই স্টুডেন্ট হলে ওরা যে আজকে আনসার করবেন। না, সত্যি না জানা থাকলে তো করতে হবে, কিন্তু সত্যি যদি না জানা থাকে তাহলে তো মজাই হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে জনন কোষে তারপর বলছে যৌন মিলন হয়, তারপর নিষেক হয়। নিষেক মানে যখনই ডিম্বাণু আর শুক্রাণুর মধ্যে একীভূতকরণ হওয়ার যে প্রক্রিয়া, সেটাই আসলে নিষেক। আর একীভূত হয়ে গেছে তখন জাইগোট। তারপরে জনন কোষের বৃদ্ধি, বিকাশ প্রভৃতি কাজের সাথে সংশ্লিষ্ট। এই অনেক দেরি যায়। আচ্ছা, এবার দেখো এরপরে হলো পুরুষের আনুষঙ্গিক জননাঙ্গ গুলো কি কি, যেমন এপিডিডাইমিস। তো এপিডিডাইমিস এর বাংলা অর্থ কি? এই পাশে হ্যাঁ মানে বাইরে এটা, হ্যাঁ, কি বলো বাইরে মানে কি? ওই যে শুক্রাণু থলিটা আছে না, ওই হ্যাঁ। থলির বাইরে, তাই ওটাকে এপিডিডাইমিস বলা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছো, থলির বাইরের দিকে থাকে, বাইরের দিকে এর গঠন, এই জন্য এপিডিডাইমিস। ডিডাইমিস কি জিনিস?
আচ্ছা, এইটা হচ্ছে আমরা এখানে বিস্তারিত বলবো। এখানে একটা ছবি আছে, দেখো এই ডান দিকে একটা ছবি আছে, হ্যাঁ, তো এখানেও আছে নিচে আর কি। দেখো এখানে একটা ছবি আছে না, যে এই যে লাল যে অংশটা আর কি, এই যে বাম দিকে যে শুক্রাশয়ের উপরে যে একটা লাল যে অংশ, এটা হলো অ্যাপিডিডাইমিস। তো এই লাল অংশটা আমি বলছি, এই অ্যাপিডিডাইমিসে এখানে অসংখ্য শুক্রনালী একসাথে একীভূত হয় এবং এটা শুক্রাশয়ের বাইরের দিকে থাকে, বাইরের গঠনে থাকে, শুক্রাশয়ের বাইরের গঠনে থাকে, এই জন্য এরকম নাম হচ্ছে অ্যাপিডিডাইমিস। তবে এর আরেকটা বাংলা অর্থ হলো যুক্তকারী নালী। যুক্তকারী নালী, অ্যাপিডিডাইমিস আরেকটা বাংলা অর্থ যুক্তকারী নালী। এখানে অ্যাকচুয়ালি কি হয় ওই দিক দিয়ে শুক্রাণু হ্যাঁ, পরে এটা আমরা করবো একটু বিস্তারিত করে। নালী বা হ্যাঁ, ওই যে অ্যাপিডিডাইমিসের বাংলা। আচ্ছা, এখন দেখো যে ভাস ডিফারেন্স এর বাংলা অর্থ শুক্রনালী। ভাস ডিফারেন্স মানে এই অ্যাপিডিডাইমিসের পরে যে একক একটা নালী চলে আসে, এর নাম হলো শুক্রনালী বা ভাস ডিফারেন্স। এর নাম হলো শুক্রনালী বা ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স বা শুক্রনালী, ভাস ডিফারেন্স বা শুক্রনালী। আচ্ছা, তারপরে দেখো এরপরে বলছে সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলটার ছবিটাকে দেখো, ছবিটা কোথায় আছে দাঁড়াও। এখানেও আছে এখানে ইন্ডিকেট করা আছে। এই যে এই ডান দিকে আছে দেখো, এই যে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল, ভেসিকল মানে একটা থলের মতো গঠন। তো এই যে সেমিনিফেরাস নালিকা, যেটা সেমিনিফেরাস নালিকা থেকে, সেমিনিফেরাস নালিকা মানে কি বলতো? সেমিনিফেরাস নালিকা জীবনে প্রথম শুনলাম, এটা আমি লিখে রাখছি। হ্যাঁ, এটা হলো সেমিনিফেরাস নালিকা, আমি লিখে রাখছি। সেমিনিফেরাস নালিকা মানে হলো, সেমি মানে হচ্ছে সিমেন্ট, আচ্ছা সেমেন ফেরাস মানে নালী। শুক্রনালী হ্যাঁ, ওইটাই তো শুক্রনালী, এটা অবশ্যই সিমেন্ট মানে তো বীজ মানে এটা শুক্র আর বীজ একই কথা, যদিও কিন্তু এখানে শুক্রাণু আছে আর ওর সাথে তরল উপাদান আছে, সব কিছুকে একসাথে বলা হয় সিমেন্ট। আর শুধু যদি আমি বলি শুক্র, তাহলে এটার আরেকটা নাম, ইংরেজি নাম হলো স্পাম। স্পাম বা শুক্র বলা হয়। এখানে কিন্তু বীজ বলতে সবকিছু বোঝায়, মানে এর সাথে যত তরল উপাদান আছে, শুক্রাণু আছে, সবকিছুকে একসাথে বলা হয় সিমেন্ট, সবকিছুকে একসাথে। আর শুধু বাংলা কি বীর্য? হ্যাঁ, সিমেন্টের বাংলা অর্থ হলো বীজ, বীজ। ফেরাস মানে নালী। এখন এই যে সেমিনাল ভেসিকল নামকরণ কেন হয়েছে? কারণ এই ভেসিকলটা এই যে সেমিনিফেরাস নালিকার মধ্যে যুক্ত হচ্ছে আর কি। দেখো এখানে আছে এই যে এই জায়গাটা ভাস ডিফারেন্স বা শুক্রনালী আছে না, ভাস ডিফারেন্স। ও, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হয়। শুক্রাশয়ের কোষগুলোর ভিতর থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। পাওনি? এর পাশে অনুচ্ছেদের এখানে আছে, এখানেও আছে, এটা সেমিনাল ভেসিকল আর এখানে সেমিনাল নালিকা দেওয়া আছে। ছবিতে একটু দেখো, এটা লার্নিং ছবি। আচ্ছা, তারপরে দেখো যে ক্ষেপণ নালীটা চিহ্নিত বইয়ে করা নাই, কিন্তু এই জায়গাটা একটু ডান দিকে দেখো, পুরুষদের ক্ষেত্রে আর কি, যেখানে সেমিনাল ভেসিকল আছে, আর যেইটা হলো পেনিসের নালী যেটা, তো ঠিক তার ডানে দেখো একটা, আমি একটু দেখাই দিই, নাহলে চিহ্নিত করতে হলো, নাহলে এটা ওখানে থাকবে দুইটা সেইটাই তো বলছি, তো এটা কি দিক দিয়ে দেবে, ওটাই ক্ষেপণ না, ওটা ইয়ে তো ইউরেটার, তো এটা এখানে চিহ্নিত করছি। এই যে ও আচ্ছা, এটা হলো এইটুকু জায়গা ক্ষেপণ নালী। কারণ এটা হলো কেন ক্ষেপণ নালী? এইটুকু জায়গা, হ্যাঁ, এইটুকু ছোট্ট জায়গাটা, এই যে ধরো বুঝছি স্যার, এই নালীগুলো এই যে মিলিত, আচ্ছা এইটুকু জায়গার নাম হলো ক্ষেপণ নালী।
অন্য ওয়ে এখানে চিনতে পারো দেখতে পারি হ্যাঁ পাইছো ওই জায়গার ভিতরে যেটা ওই তো গ্রন্থির এই সবুজ এটা কি ক্ষেপণ নালী বলে এখানে খুব জোরের সাথে আসে তো এই জন্য আর কি ডিফারেন্স মানে আসলে নালী বোঝায় আর কি হ্যাঁ ডিফারেন্স মানে নালী বোঝায় ডিফারেন্সের বাংলা অর্থ নালী আচ্ছা তারপরে দেখো ক্ষেপণনালী হলো পোস্টেড গ্রন্থি আমাদের এই যে যেটা হলো বেগুনি কালারের মতো হ্যাঁ সবুজ 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 কালার বেগুনি না সবুজ কালার এইটাকে পোস্টেড গ্রন্থি বলে এইটাই কিন্তু ছেলেদের একটা সমস্যা তৈরি করে যখন হলো 70 বছর হয়ে গেলে সাধারণভাবে 70 বছর কিন্তু কারো কারো দেখা যায় 40-50 এটা সমস্যা হয় পোস্টেড গ্রন্থি এটা হলো বড় হয়ে যায় হ্যাঁ তো যখন বড় হয়ে যায় তখন হচ্ছে যেমন বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে বিয়ে যদি মেয়েদেরও না হয় তাহলে একটা সমস্যা তৈরি হয় ছেলেদেরও নির্দিষ্ট সময় বিয়ে না হলে সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায় মানে প্রাকৃতিকভাবে যে যেটা যেটা আর কি যে কারণে তৈরি করা হয়েছে আর কি তো সেইটার যখন ব্যতিক্রম হতে থাকে বেশি দিন চলতে থাকে তখন এটা সমস্যা তৈরি করে আর কি সমস্যা হয় যেমন পোস্টেড গ্রন্থি সে ওখান থেকে তো পিচ্ছিল রস নিঃসরণ করে তো তখন দেখা যাচ্ছে যে এই রসটা নিঃসরণ যখন হচ্ছে না আর কি তখন এই পোস্টেড গ্রন্থির মধ্যে ঝামেলা হয় এবং পোস্টেড গ্রন্থি আকৃতিতে বড় হতে থাকে ওইগুলা জমার কারণে বড় হলেই তখন হচ্ছে যে পোস্টেড গ্রন্থির ভিতর দিয়ে তো আমাদের প্রস্রাব নালী বা পেনিস নালী আর কি গেছে ওটাকে চেপে ধরে তখন হচ্ছে যে প্রস্রাব আটকে যায় প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার এই ধরনের সমস্যা তৈরি হয় পোস্টেড পোস্টেড জিনিস বলা হয় তবে কারো কারো পোস্টেড ক্যান্সার হয়ে যায় অনেক সময় এটা ক্যান্সারে রূপান্তরিত নেয় পোস্টেডের বাংলা হলো যে পোস্ট মানে আসলে এখানে পিছনে বোঝাচ্ছে আর কি মানে যেটা আর কি আমাদের শরীরের বাইরের দিকে পিছনের দিকে আর এটা বোঝানো আর গ্রন্থি মানেই জানো কোনো কোষ বা কোষগুলো তারা কোনো রস ক্ষরণ করে তাদেরকে বলা হয় গ্রন্থি বা গ্ল্যান্ড এই হলো পোস্টেড এটা তো দেখতে ভালো পোস্টেড এটা আবার মেয়েদের কিন্তু থাকে না হ্যাঁ পোস্টেড গ্রন্থি হলো শুধু ছেলেদেরই থাকে মেয়েদের অন্যান্য জিনিস অন্যান্য হ্যাঁ বার্থলিন মধ্যে থাকে ওদেরটা এর পরে এটা হয়ে গেলে তারপরে আছে আচ্ছা এখন দেখো যে তার মানে এইটা আমাদের একটা ঝামেলাকর ব্যাপার যে এটা ঝামেলা বাধাইতে পারে এটা যদি আল্লাহ এখানে না দিয়ে অন্য কোথাও সাইড সুইডে দিত যেমন মেয়েদের এই ঝামেলা নাই মেয়েদের কিন্তু এটার কারণে কোনো ঝামেলা হবে না মানে পোশাবে ঝামেলা হবে না অন্যান্য মাসিক টাসিক অন্যান্য জায়গায় ঝামেলা হবে কিন্তু এই পোশাক আটকানোর এই ঝামেলা মেয়েদের নাই কারণ এই অর্গানটা ওখানে তো নাই আর ছেলেদের ওই এমন জায়গায় দিয়ে রাখছে ঝামেলা তৈরি করবে হ্যাঁ এখন তো তুমি তো চাইলেও তো এখান থেকে তুলে আরেক জায়গায় লাগাবা সেটারও তো কোনো সুযোগ নাই মানে বলে যে ষষ্ঠের উপরে খোদকারি না কি যেন একটা কথা আছে না মানে মানে ষষ্ঠের উপরে আবার মাতব্বরি করা এরকম চাই এটা তো আমরা করতেও পারবো না আর কি হবে না তো তাই না করতে গেলে উল্টা কিছু ঘটনা ঘটবে আর কি এই যেভাবে আল্লাহ বানাইছে তোমার পছন্দ হলেও কিছু বলার নাই পছন্দ না হলেও কিছু করার ব্যাপারটাই না স্যার আমার চাচুর মানে কি ক্যান্সার হয়েছে আমি ওইভাবে জানি কিন্তু ব্যাগ লাগানো থাকতো ওই ব্যাগে হচ্ছে ইউরিন জমা তাহলে পোস্টেড সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি মানে খুবই রোগ ছিল মারা গেছে ও তাহলে তো ক্যান্সার হয়েছে কিডনি নষ্ট হয়েছে তাহলে ওটার ওই প্রবলেম না ওইটারও সমস্যা আছে প্লাস আর মানে কিছু কিছু যখনই তোমার এখন দেখা যায় কি এইসব বিষয়গুলা তো আসলে তো ধরো সত্যি অর্থে মা বাবা তো বলবে না বা শিখাবে না তো কিছু বিষয় থাকে লজ্জা না করে শিখতে হবে হ্যাঁ যেমন ধরো যে ছেলেদের এই সমস্যা আরেকটা বেশি হয় যেটা মেয়েদের তুলনামূলক কম ছেলের একটা মারাত্মক রোগ তৈরি হয় সেটা কিন্তু ছেলেদের নিজের দোষে হয় সেটা হলো যে অর্গানকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার বাইরে যদি করা হয় যেমন ধরো কথার কথা একটা ট্রেন চলবে রেল লাইনের বলতে হ্যাঁ তুমি ট্রেনকে যদি মাটির রাস্তায় বা পাকা রাস্তায় চালাও তাহলে কি চলবে মেশিন সব নষ্ট হয়ে যাবে এখন হুন্ডা তৈরি হয়েছে পেট্রোল দিয়ে চালানো যায় তুমি ওটা ধরো কেরোসিন দিয়ে চালাচ্ছ তাহলে তো হুন্ডা নষ্ট হয়ে যাবে এখন ছেলেদের যে অর্গান বা পুংচরণ অঙ্গ
তো এইটাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এখন সেই উদ্দেশ্যে ব্যবহার না করে যদি কৃত্রিমভাবে যদি শুক্রাণু বের করা হয়, তখন এক ধরনের রোগ হয়। সেই রোগটা কি, যে ওই যখন পেনিস দিয়ে তোমার হচ্ছে শুক্রাণু বের হয়, অনেক সময় ওই পেনিসের ভিতরে শুক্রাণু জমে থাকে একটু। ওই জমে থাকলে মারাত্মক পরিণতি হয়। মারাত্মক পরিণতি কি, ভিতরের দিকে, পেনিসের ভিতরের দিকে ওই জায়গা ব্লক হয়ে যায়, তখন প্রস্রাব তোমার আর বের হয় না। ব্লক তো মানে ধরো যে এটা রাস্তা, তো অনেক সময় শুক্রাশয়ের দিকে তোমার ওই শুক্রাশয়, এখানে ধরো আশপাশে শুক্রাশয় আছে, হ্যাঁ, শুক্রাশয়ের দিকে যখন এদিকে পাস করে, তখন কিছু অংশ এখানে থেকেই যায়, মানে বের হয় না বলে এই জায়গাটা জমে এখানে একটা পুরো একটা স্তর তৈরি করে। নরমাল ইন্টারকোর্সের সময় হয় না এটা? না, নরমালি হয় না। এটাই তো মানে প্রাকৃতিক ভাবে যেটা হয় সেটা ওকে, প্রাকৃতিক না হলে তখন এটা মানে যেটা ওই যে বললাম যে তোমার একই জিনিস, ট্রেন চলবে রেল লাইনের উপরে, তুমি পাকা রাস্তাতে চলাবা, তুমি ঝামেলায় পড়বা। সেটা তো মেয়েদের হবে না। হ্যাঁ, না মেয়েদের হয় কিন্তু কম হয়, তুলনামূলক কম হয়, ছেলেদের বেশি হয়। তো ওদের তো কৃত্রিম আছে। আছে তো, ওই জন্য তো বললাম ওদেরও আছে, কিন্তু হলো ওদের তুলনামূলক কম হয়, মেয়েদের বেশি হয়। হ্যাঁ, তো হয় না তা না, হয়, কিন্তু ছেলেদের দেখা যাচ্ছে বেশি হয়। তো এইটা যখন জমে গেল, তখন হচ্ছে যে আমার একটা স্টুডেন্টের হয়েছিল আর কি, সে আর কি আমাকে গল্প করছিল বিষয়টা। হ্যাঁ, তো মানে আমি তো সবার সাথে ফ্রি, বা স্টুডেন্ট আমার সাথে ফ্রি। তো তোমার হচ্ছে যে বলছে যে ওর হচ্ছে এটা হয়েছে, তো এখন তো যখন এটা হয়েছে, মানে প্রসব একবারে বন্ধ, মানে এই জায়গাতে শুক্রাণু জমে থেকে গেছে, মানে শক্ত বের হয় না, জমে থেকে গেছে। তখন যে এখন বাসায় বলতে পারছে, বাসাতে বলতে পারবে না। বাসায় বললে কেন এটা হলো, এই সেই অনেক পরে জানাজানি হয়ে যায়। ও গোপনে তখন মনে করো যে গেছে, রাজশাহী মেডিকেলে গেছে। রাজশাহী মেডিকেলে যখন গেছে, তখন হচ্ছে ডাক্তার বলছে যে এটা তো যেই কারণে হয় সেই কারণে তুমি করছো। সেই কারণে করছো। তো বলছে যে আমার তো সেই লজ্জা লাগছে, হ্যাঁ, তো যেই কারণে হয় সেই কারণে তুমি নিশ্চয়ই করছো, নাহলে তো এটা স্বাভাবিকভাবে হবে না। স্বাভাবিকভাবে তো এটা কখনো হয় না, আমরা তো এটা জানি তুমি সেটা করছো, এই সেই। তখন তো ওখানে একটা লজ্জার, তাহলে বলছে এখন তোমাকে এটা কি পরিমাণ ওখানে জমা হয়েছে এটা তো পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা লিখেছে, ওর জানে না, যায় যেই জায়গায় এখন পরীক্ষা করে, পরীক্ষাতে একটা ধরো ক্যাথেটারের মতো তার, হ্যাঁ, ওই ক্যাথেটার তারের আগায় ক্যামেরা আছে, এখন পেনিসের ভিতর দিয়ে ওইটা ঢুকায়। তো বলছে যে আমি ওখানে গেছি, যাই দেখছি যে সবার এরকম পরীক্ষা নিচ্ছে, ধারাবাহিকভাবে এমন চিৎকার আর কান্নাকাটি করছে, মানে কষ্ট হচ্ছে। তো কষ্ট হবে না, ওই জায়গা তো অনেক চিকন না। ও বলছে, ও দেখে ওর মনে করো আত্মা শুকাই গেছে, আমার আত্মা শুকাই গেছে। বলছে যে আমি যাই এখন চিন্তা করছি, আমি এখন যাই দেখছি ওরকম কান্নাকাটি, তখন আমি দেখে চিন্তা করছি আমি মরে যাবো, তাও ওই তাই বলে ও চলে যেতে লাগছে। আর ওই ওখানে যে ডাক্তার ছিল দরজা আটকে দিচ্ছে। তো বলছে যে এই তুমি পরীক্ষা না করলে তুমি বাঁচবা না, মারা যাবো। না, আমি এই কষ্ট, আমি মারা যাই তাও ভালো, এই কষ্ট আমি মানে দেখছে তখন বলছে যে আচ্ছা স্যার, হচ্ছে যে আমাকে অজ্ঞান করে করা যায় না। ভাই চুপ, তুই ডাক্তার না, ডাক্তার অজ্ঞান করে করা গেলে আমি করতাম না। হ্যাঁ, দেখে ধমক। তো বলছে যে অন্যায় কিছু করার সময় মনে ছিল না, দেখে মনে করো ধমক দিয়ে মানে এটা নিয়মই হয়তো বা। এখন মনে করো করছে, তো ওই পরীক্ষা করার সময়ও তোমার একটু রক্ত বেরিয়ে আসছে। তো কিন্তু নরমালি ক্যাথেটার করার সময় তো প্রবলেম হয়। হ্যাঁ, এখন মনে করো যে ওই পরীক্ষা করছে, এখন ডাক্তার লিখে দিয়েছে, যে তোমার তো ওখানে যে জমে আছে, এখন তোমাকে যে কাজটা করতে হবে, ওই যে তোমাকে একটানা 2 বছর হলো প্রতিদিন একবার করে একটা কাঠির মতো জিনিস দিয়েছে, মেডিকেল থেকে দিয়েছে, যে এটা তুমি বাথরুমে যেয়ে প্রতিদিন ওর ভিতরে ঢুকে এটা পরিষ্কার করতে হবে, করতে করতে আস্তে আস্তে ওটা ক্লিয়ার হবে। তো মনে করো যে হ্যাঁ, তো মনে করো যে তাহলে হয়তো তোমার অপারেশন করতে হবে না, ঠিক হয়ে যাবে, নাহলে অপারেশন করতে হবে, ওটা আরো কষ্টদায়ক, এই সেই বলছে। দিয়ে এখন মনে করো যে ও তো যতবারই করে ততবারই একটু করে রক্ত বেরিয়ে আসে।
পরে কষ্ট। তো তারপরে এক সময় মনে করো প্রসাব ক্লিয়ার হয়ে গেছে, তখন ও 2 বছর আর করেনি, 5-6 মাস করছে, পরে আবার দেখে যে যা তাই আবার ক্লিয়ার হয়েছিল না। এরপরে আর কি করা, এরপরে তখন হচ্ছে যে মানে আবার গেছে, তখন হচ্ছে অপারেশন ছাড়া হবে না, তখন বলছে যে অপারেশন করতে, তো বলছে যে মেডিকেলে করতে পারো, কিন্তু তারপরেও ওষুধ বা এটা সেটা তোমার কত টাকা খরচ হবে, আব্বা আমাকে না জানিয়ে করবো আমি। তখন বলছে যে না জানিয়ে করে তোমার তো টাকা তাও 4-5 হাজার লাগবে, তখন ওর টাকা নাই, কি করবে, তখন বাধ্য হয়ে বলছে আর কি। তখন তো আর এক লজ্জার বিষয়, হ্যাঁ বলছে বাধ্য হয়ে, কি করবে, তাছাড়া তো অপারেশন করতে পারে না। ওই অপারেশন করে তারপর ওইটা ক্লিয়ার করছে, কিন্তু প্রসাব হলো ওই যে ব্যাগ যেটা আর কি ওইটা দিয়ে রাখছে, তারপর ওইটা ঠিক হয়েছে। তাও বলেছে যে ভবিষ্যতে এমন করলে আবারও এরকম হতে পারে, মানে যখনই তুমি প্রাকৃতিক, তো ডাক্তাররা যেটা বলছেন একটু যে 2টা কারণে হয়। একটা হচ্ছে যে স্বাভাবিক এতে কারো কোনোদিনও হয়নি, এই রেকর্ড নাই, মানে বিয়ের পরে যেটা, কিন্তু যদি সে পতিতালয়ে যায় অথবা মাস্টারবেশন করে, এই 2 কারণে এটা হয়। পতিতালয় দেখি না ওটাই তো, ওটা নরমাল তো নর্মাল, কিন্তু ওই নর্মালের মধ্যে তোমার হচ্ছে একটা যে জিনিসটা কাজ করে, যেটা মেডিকেল সায়েন্স বলছে, যখন সে তোমার ওখানে যায় তখন তার মানসিকভাবে একটা অশান্তিও কাজ করে, কাজটা ঠিক হচ্ছে না, পাপ হচ্ছে, এটা হতো এরকম কারণে দেখা যায় অনেক সময় ওই এই কাহিনী ঘটে, মানে শুক্রাণু ভিতরে থেকে যায় এটা আর কি। তো মানে নর্মালি কিছু হচ্ছে না, যখনই যেমন ধরো স্কিন ডিজিজ, স্কিন ক্যান্সার হয়, যে যখনই স্রষ্টার আইনের বাইরে মানুষ চলে যায় তখনই কিন্তু বড় বড় রোগ হয়। তার মধ্যে যেমন হচ্ছে যে মেয়েদের বিশেষ করে স্কিন ক্যান্সার হয় পোশাক আশাক খোলা থাকলে, এবং এটা ইউরোপ আমেরিকায় বেশি হয়, কারণ ওই যে পোশাক আশাক খোলা থাকে, সূর্যের আলো বেশি ডাইরেক্ট যায়, এই ক্যান্সার হয়ে যায়। ছেলেদের কম ছেলেরা তো সাধারণভাবে না, হ্যাঁ স্কিন মোটা আছে, আর ছেলেরা তুলনামূলকভাবে একটু ওরকম অত খোলামেলা খুব কমই থাকে, বেশি একটা ব্যাপারটা আছে। তো এই মানে মোট কথা আল্লাহর যে আইন করছে, আইনের বাইরে তুমি যখনই যাবা তোমার তখন ধরা হতে হবে, মানে পৃথিবীতেও ধরা হতে হবে। তো এইটা হচ্ছে যে ওই যে রেল লাইন, তুমি হচ্ছে রেল লাইনের মধ্যে গাড়ি না চালায় যখনই তুমি ইয়ে করবা তখন হচ্ছে। এখন এইসব বিষয় তো আপনারা বলবে না, এইসব তো আমাদেরকেই বলতে হবে, যাতে সাবধান সতর্ক থাকা যায়, তাই কি না? কারণ একবার হয়ে গেলে কিন্তু এটা খুবই একটা মানে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। লজ্জাটা পরে কষ্টটা আগে, কষ্ট তো আছে, কষ্ট লজ্জা দুটোই না। এখন তুমিও তো হলে তুমি তো জানবা যে ডাক্তার কাছে গেলে তো বলবে এই কারণে হয়েছে, জানতে চায় না, আব্বা মা জানতে চাইবে না কেন হলো এটা, তখন তো ডাক্তার বলে দেবে এই কারণে, তখন তো মনে করো যে ওটা একটা লজ্জা না, তখন তো তোমাদেরও কারো হলে তোমরা তো জানাতে যাবে না যে হলো মেডিকেলে চলে যাবে যে ঠিক করা যায় কিনা, তাই না? যেমন হচ্ছে যে এই পিএন স্কুলের বলে একটা অনেক সময় অনেক মেয়েরাও তো অনেক খারাপ থাকে, সবাই না, তুলনাভাবে মেয়েরা ছেলেদেরকে সবাই মানে যে তুলনামূলকভাবে মানে মেয়েরা তুলনামূলকভাবে না ভালো। এখন এই যে বড় একটা বেশ সত্যিকারের কাহিনী, পিএন এর একটা এই ঘটনা ঘটছে, মানে কি ওর হচ্ছে যে ছোট আর কি, ছোট সাইজের বোতল না কি জানো ভিতরে ঢুকে থেকে গেছে মাস্টারবেশনের থেকে। তারপরে তখন মনে করো মেডিকেলে তখন আব্বা আমাকে জানাতেই হয়েছে, আব্বা মা রাগ করে ও বিয়ে দিয়েছে। মানে এইটি বলে বিয়ে দিয়েছে, কি করবে, রাগ করে বিয়ে দিয়েছে, তোর আর পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করে পড়াশোনা করতে হবে না। এখন যদি দেখা যাচ্ছে যে তোমাদের এরকম হয় রাগ করে তখন পড়াশোনা করতে হবে না, বিপদ না। যাই হোক, হ্যাঁ বিভু যে আসলো না, সমস্যা। আচ্ছা তাহলে আশা করি যেগুলো বললাম সেগুলো সবটাই বুঝতে পেরেছো, তাই কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা তাহলে এবার দেখো, এরপরে হচ্ছে যে তারপরে কাউপার গ্রন্থি, কাউপার কিন্তু একজন বৈজ্ঞানিকের নাম আর কি, হ্যাঁ কাউপার একজন বৈজ্ঞানিকের নাম, পুরো নাম হলো ক্যাসপার উইলিয়াম কাউপার।
তিনি আবিষ্কার করতেন তাই। উইলিয়াম কার্পার, যে কাউপার গ্রন্থি দেখো এখানে চিহ্নিত করা আছে, এই যে মোটর আকৃতি, যে এই দেখো নিচের দিকে, মানে পোস্টের গ্রন্থির নিচে আছে দেখো, না ওই যে হ্যাঁ, এটা হলো উইলিয়াম কাউপার, এটা আবিষ্কার করতেন। এগুলোর কাজই হলো পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা। আচ্ছা একদম, আচ্ছা দাঁড়ান, পোস্টের গ্রন্থি কি করে? ওইও পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, এও করে? হ্যাঁ। অনেক জায়গা থেকে সাপ্লাই আসতে হবে, কারণ কেন করে, কারণ হচ্ছে সেলেতে তো করার দরকার নেই, কিন্তু পরে এই কারণে ওটা একটু অ্যাসিডিক ধরনের হয় সিমেন্টটা, তো এই সাজালো, তো ওই কারণে আল্লাহ কি করে ওটা বের করার আগে প্রথমে আগে পিচ্ছিল পদার্থ দিয়ে রাস্তাটা, হ্যাঁ খারিও দিয়ে রাস্তাটা আগে ভিজাই নেয়। মানে এটাও তো আল্লাহর একটা অনুগ্রহ, তাই কিনা? তো এটা আল্লাহর অনুগ্রহ না, তাহলে তো মানুষ তো বিয়েও করতে পারতো না, কারণ ওটা তো জ্বলতো তখন তো, তাই কিনা? আল্লাহর যে উদ্দেশ্য বংশ বিস্তার করা, আল্লাহর উদ্দেশ্যই তো বাস্তবায়ন হতো না। কেউ যদি বিয়ে না করতো, যদি এটা যদি কষ্টদায়ক হতো, তাহলে তো কেউ বিয়েই করবে না, করবে? তাহলে আল্লাহ ওই জন্য আল্লাহ বাধ্য করছে যে বিয়ে কর, এবং দেখ তোর জন্য এটা আমি কত ব্যবস্থা করছি, একবারে খারিয়ে করে দেবো, ওটা পিচ্ছিল করে দেবো, ওখান দিয়ে শুক্রাণু দোপ দেবে, তোর কোনো সমস্যা নাই। ব্যাপারটা এরকম। তো বিভিন্ন সাপ্লাই থেকে, মানে একটা যদি কাজ না করে আরেকটা কাজ করবে, আরেকটা কাজ না করলে আরেকটা কাজ করবে, এইভাবে করে ওই জায়গাটা পিচ্ছিল হবে, তখন সমস্যা হবে না। তারপরে শুক্রাণু পাসিং হচ্ছে, রাস্তা আগে ভিজাই দিল, তারপরে যেমন ওই যে কোনো মান্যগণ্য জঘন্য, ওই মান্যগণ্য মানুষ আসলে, হ্যাঁ মান্যগণ্য মানুষ আসলে কি করে, যে মান্যগণ্য মানুষ আসলে ধরো কার্পেট বিছাই দেয় না, মান্যগণ্য মানুষ আসলে কার্পেট বিছাই দেয় কিনা, ওই যাওয়ার জন্য তো নাকি, যে আরামে যাইতে পারে, সেরকম শুক্রাণু এটাও তো এইখান থেকেও তো একটা বড় কিছু মহামানব তৈরি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো ওই সেই জন্য তার সম্মানার্থে কি করে কার্পেট বিছাই যায় ভিতরে, কার্পেট মানে ওই পিচ্ছিল রাস্তা তৈরি, এই কারণে এইসব থাকে, এইসব পিছলা করে, বুঝতে পারছো? আচ্ছা ভিডিওর মধ্যে কি দেখবেন সব একসাথে মিশে, হ্যাঁ এইগুলো সব পিচ্ছিল পদার্থ সব কিছু মিলে একসাথে আসে, একসাথে আসে। তাহলে এই হলো কাউপার, উইলিয়াম কার্পার, তিনি আবিষ্কার করছেন। ইউরেথ্রো বলা হচ্ছে কেন? ইউরিন থ্রো হচ্ছে যার ভিতর দিয়ে, তাই না? ইউরিন যার ভিতর দিয়ে থ্রো হচ্ছে, তাই হলো ইউরেথ্রো। পেনিস বা লিঙ্গ এটা তো বুঝোই, তাই না? এতটুকু পড়ছি এখন। এবার দেখো স্ত্রীলোকের ক্ষেত্রে কি কি বিষয়গুলো আছে। ফিলিপিয়ান নালী, এই দেখো এখানে মেয়েদের যে ছবিটা একটু দেখো, এই যে এখানে দেখো, এটা হলো পৃষ্ঠা নম্বর 384 পৃষ্ঠা। ফিলিপিয়ান নালীটা একটু দেখো, দেখতে পাইছো যে ডিম্ব নালী বা ফিলিপিয়ান নালী, যেদিক দিয়ে কি আসে, যেদিকে ডিম্ব আসে, তাই এর নাম হলো ডিম্ব নালী বা ফিলিপিয়ান নালী, এই যে সেই ফিলিপিয়ান নালী। তারপরে এরপরে দেখো টিউব বা নালী, একই কথা। জরায়ু দেখো, এই যে জরায়ু দেখতে পাইছো ভিতরের দিকে, যেখানে বাচ্চা আর কি নিষিক্ত ভ্রূণের বিকাশ ঘটে, সেইটাই হলো জরায়ু। হ্যাঁ ওখানে বিকাশ ঘটে, ওখানে বড় হতে থাকে আর কি ওই জায়গাটাতে। তারপরে দেখো যে এরপরে আছে হলো জরায়ু বার্থোলিনের গ্রন্থি, এটা হলো ক্যাসপার বার্থোলিন। আচ্ছা এখন দেখো এইখানে ছবিতে দেখো বার্থোলিন আছে, দিয়েছে কি দেয়নি, দেওয়ার তো কথা, কি ব্যাপার দেয়নি কেন? আচ্ছা আমি বলি, অন্য বই কিন্তু এটা আছে, হ্যাঁ অন্য বই দেখছি। আচ্ছা বার্থোলিন হলো ওই যে আমাদের যেমন কাউপার গ্রন্থি, মেয়েদের হলো বার্থোলিন গ্রন্থি। এই যে তোমার হচ্ছে যে যেই জায়গাতে তোমার জরায়ু আছে না, জরায়ুর পাশে আর কি থাকে, ও যে পিচ্ছিল করার জন্য পাশে নিচের দিকে থাকে, তো হ্যাঁ চিকন অংশ, এটা পিচ্ছিল করা, ওটা ওই একই কাজ, পিচ্ছিল করে, পিচ্ছিল করতে হবে, কারণ পিচ্ছিল না করলে সমস্যা না, ওই কারণে। মানে এদেরও ওই সেমেন যাতে না সেটা না স্যার, ওই যেহেতু সিমেন্টের মধ্যে তো পিচ্ছিল খালি পদার্থ সব মিশে গেছে, এখন তো কোনো সমস্যা না। পিচ্ছিল কেন করা হচ্ছে, কারণ পিচ্ছিল না করলে তো বুঝতে পারছো না, বুঝলি? ওই কারণে অন্য কোনো কারণে অনেক সময় তালা চাবি, অনেক সময় দেখা যায় তালা খুলছে না, ধরো তখন তেল দিতে হয় না,
ওর মধ্যে প্রবেশ করবে, তা ভালো করে যেন করে, নাহলে তো কাজ হবে না। এর মানে প্রত্যেকটা কিছুর মধ্যে আল্লাহর কুদরত আছে, মানে এমনি এমনি তো ইয়ে করেনি, তাই না? ওইটাই তো বললাম যে যখন 40-45 হয়ে যায় তখন ওই ঠিক করার তো আর বের হয় না, তখনই ঝামেলা। বুঝতে পারছো? কৃত্রিম বা কৃত্রিম প্রোডাকশন না, ওটাতে তো আসলে ভালো লাগবে না। বুঝতে পারছো? ওটা সমস্যা আর কি। ওটা সাইড ইফেক্ট আছে আর কি। মানে যখনই তুমি আল্লাহর নিয়মের বাইরে যখনই যাবা ওর কি সাইড ইফেক্ট। আচ্ছা এটা ইউটিউবে দেওয়া যাবে তো? হ্যাঁ, সমস্যা তো নাই। হ্যাঁ না সিরিয়াস ইউটিউবে দেওয়ালে আপনার কি এডুকেশনাল সাইট না? হ্যাঁ মাত্র এতটুকু পড়লাম। আচ্ছা না না, ওই যে- লাগে তোমার না ওই যে কারণ এদিকে একটা উপদেশ দিতে হবে, ওই উপদেশটা তো এই আব্বা মা দিবে উপদেশ, এইগুলো উপদেশ তো আব্বা মা দিবে না, চালিয়ে দিবে? তাই কি তাড়াতাড়ি শেষ করছি। ও খিদে লেগেছে। আচ্ছা তারপরে এই তো প্রায় কাছাকাছি চলে আসছে আমরা এরপরে দেখো জনিও চিনো, ছিল না, জনি ছিল না। আচ্ছা তাহলে এখানে আসে দেখো, এই যে নিচের দিকে দেখো, না না পুরা কেন, এই যে এই চিনি তো বলা যাবে। হ্যাঁ এই ভিতরে যে রাস্তা, ঠিক আছে? আচ্ছা জনি নাম হচ্ছে জনন কাজ যার মধ্যে হয় সেটাই জনি। এই আচ্ছা তারপরে দেখো ক্লাইটোরিস। ক্লাইটোরিসের সরল বাংলা দুইটা, একটা বাংলা হলো ক্লিটিরিস থেকে আসছে, যার বাংলা অর্থ সুশ্রুরি বোঝায়, আর একটা হলো যৌন উদ্দীপনা। না এই না ওই যে কি কোনটা অ্যাকচুয়ালি ও আচ্ছা দেখে নাও, এটা দেখে নাও যদি ছবিতে দেখে নাও, এখানে এই দেখো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাইছো? তারপরে দেখো ভেস্টিবিউল মানে প্রবেশদ্বার। হ্যাঁ এটা স্যার নাকে এত থাকে। হ্যাঁ নাকেও থাকে, এখানে একবারে যে জায়গাটা প্রবেশ করে আর কি, ওই জায়গাটা না ভেস্টিবিউল হয়। তারপরে হচ্ছে লিবিয়া মেজরা, লিবিয়া মাইনরা। হ্যাঁ লিবিয়া নামকরণ হচ্ছে, লিবিয়ার বাংলা অর্থ ঠোঁটের মতো, লিবিয়ার বাংলা অর্থ কি ঠোঁটের মতো। ওই যে ল্যাব্রাম লিবিয়া। মাইনরা মেজরা মানে ভিতরের দিকে একটা ভাঁজ থাকে, এটা মাইনরা, আর বাইরের দিকে যে ভাঁজটা যেটা ওপেন দেখা যায় ওইটার নাম হলো লিবিয়া মেজরা। এখানে আছে তো আচ্ছা বাইরেটা বাইরেটা আর ভিতরেরটা। হ্যাঁ আর ইয়াটা কোনটা ফেস্টিভ্যাল ভেস্টিবুল যেটা জনিতার আছে না, ওইটা আর ভেস্টিবুল এক কথা, প্রবেশ। হ্যাঁ এই সার্ভিস মানে বাইরের যে দিকটা, গোটা বাইরের দিক, ওটা হলো সার্ভিস। আর তারপরে হচ্ছে যে স্তন্যগ্রন্থি, তো এটা জানোই। আচ্ছা আজকে তাহলে এটুকুই থাক, আজকে উপদেশ দিলাম, ভিতরে আগ্রহ না, আগামী দিন আমরা এটা এতটা পর্যন্ত শেষ করব। আমরা এখানে স্ত্রী জননতন্ত্র পর্যন্ত শেষ করব। আচ্ছা কেন এই হচ্ছে